Now I'm Sabia Sultana from Bangladesh Commerce Bank, APPN Manager, Khilgar branch. Now I want to discuss with you export LC scrutiny, advice and transfer. ফার্স্ট অফ অল যখন একটা এক্সপোর্টার আমরা অনবোর্ড করতে যাচ্ছি কোনো একটা ব্যাংকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্লায়েন্ট। একটা ক্লায়েন্টে আদৌ এক্সপোর্টের জন্য তার প্রিপারেশন আছে কি না, তার ফ্যাক্টরি আছে কি না, তার টোটাল সেট আপ আছে কি না, সেটা আমাদেরকে আগে কনফার্ম হয়ে দেন আমরা এক্সপোর্টের কাজ শুরু করতে যাব। তারপর হচ্ছে এক্সপোর্টার, একটা নতুন এক্সপোর্টার যখন আমি বিজনেস করব, তার সাথে অবশ্যই তার ডিরেক্টর বা এমডি যে ব্যাংকিং ট্রানজ্যাকশনগুলো করবে তার এক্সপিরিয়েন্সটা এই লাইনে আছে কি না, ডিরেক্টরদের কনসার্নটা আসলে কোন দিকে, যে এক্সপোর্টারের দিকে নাকি ট্রেডার, নাকি হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট করে, নাকি তারা আসলে মেডিসিন এক্সপোর্ট করে, সেক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে। কনসার্ন বায়ার পারফরমেন্স উইথ এক্সপোর্টার অ্যান্ড ভলিউম। যে বায়ারের সাথে বিজনেসটা করতে চাচ্ছে তার সাথে আর আগেও এই এক্সপোর্টারে কোনো বিজনেস ভলিউম আছে কিনা, তার পারফরমেন্সটা কী, সেগুলোও আমাদেরকে আগে জানতে হবে। কোনো এক্সপোর্ট কিন্তু ইম্পোর্টের মতন শুধু আমি তার প্রোডাক্টটা এনে দিলাম অ্যাজ এ ইস্যুইং ব্যাংক, আমার দায়িত্ব শেষ, ব্যাপারটা এত সহজ নয়। একটা এক্সপোর্টার যখন আমার ক্লায়েন্ট, তখন সেই এক্সপোর্ট টোটাল এক্সপোর্ট এক্সিকিউশন, তার ক্যাশ ইনসেন্টিভ প্রসিডিউর টোটালটাই হচ্ছে ব্যাংকের সাথে থাকবে। সেজন্য এটা প্রতিটা স্টেপে মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে। তা না হলে কিন্তু ফান্ড মিসম্যানেজমেন্ট হতে পারে, ফান্ড মিস ইউটিলাইজেশন হতে পারে, কিংবা প্রজেক্টটা হাফ ডান মানে ইনকমপ্লিটই থেকে যেতে পারে, ফোর্স লোন হতে পারে, স্টক লোড হতে পারে। সব কিছুর জন্য কিন্তু অবশ্যই ব্যাংকারের ইনভলভমেন্ট অবশ্যই এখানে আছে। মানে শুধুমাত্র এটা ক্লায়েন্টের উপরে দায় দিয়ে ব্যাংক বেরোয় যেতে পারবে না যে না এই এক্সিকিউশনটা হয় না, এটা যে শুধুমাত্র এক্সপোর্টার দায়ী। এই জন্য অবশ্যই ব্যাংকারও দায়ী থাকবে। সেই জন্য ব্যাংকারকেও মানে দায়িত্ব নিয়েই জিনিসটাকে টেক ওভার করতে হবে। তারপর হচ্ছে এই ক্লায়েন্টের আগে কোনো স্টক লোড আছে কিনা, কিংবা ফোর্স লোন আছে কিনা, কিংবা অন্য ব্যাংকে তার ফোর্স লোন আছে, সে স্টে অর্ডার করে আমার কাছে আসতেছে কিনা, এগুলোও আমাদেরকে খেয়াল করতে হবে। তারপর হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটিকে, তার ফ্যাক্টরি অবশ্যই ভিজিট করতে হবে। তার প্রোডাকশন ক্যাপাসিটিকে, সে আমাকে দিল হচ্ছে $5 লাখ একটা কন্ট্রাক্ট নিয়ে আসছে বা এলসি নিয়ে আসছে, কিন্তু তার ক্যাপাসিটি হচ্ছে মানে $1 লাখ মতো, তখন তো আমি সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবো না। সেই জন্য তার প্রোডাকশন ক্যাপাসিটি, তার ভ্যালু অফ দ্য প্রোডাকশন পার মান্থ, নাম্বার অফ প্রোডাকশন ইন দ্য লাইন, এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে সে তার এই প্রোডাক্ট ক্যাপাসিটিতে সে তার এই টোটাল এক্সপোর্টটা এক্সিকিউট করতে পারবে কিনা। দেন আমরা এক্সপোর্ট এলসিটা স্ক্রুটিনাইজ করব। ফার্স্টে আমরা যখন একটা এক্সপোর্ট এলসি রিসিভ করি, সেই এক্সপোর্ট এলসিটা আসে হচ্ছে ইম্পোর্টার ব্যাংক, মানে হচ্ছে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে। কোনো একটা ইম্পোর্টার আমাদের সাথে, সে আমার দেশ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে, সেই জন্য সে ওই দেশ থেকে আমার কাছে একটা এলসি পাঠাচ্ছে আমার ক্লায়েন্টের কাছে। সেটা অবশ্যই 700 আসতে হবে। প্রথম যে এলসিটা আসবে সেটা হচ্ছে একটা 700 এলসি আসলো। এলসি নেওয়ার পর আমরা অবশ্যই সেটাকে অথেন্টিসিটি ভেরিফাই করব, জেনুইননেস ভেরিফিকেশন। তারপর যেটা আসে সেটা হচ্ছে আমরা এটার জেনুইননেস ভেরিফিকেশন করব। তারপর মাস্টার এলসি অবশ্যই এখানে আমাদেরকে ফার্স্টে যেটা দেখতে হবে যে আমার হাতে টাইম কতটুকু আছে, যে টাইম আছে সেই টাইমের মধ্যে তার টোটাল প্রোডাকশন এক্সিকিউট করা পসিবল কিনা। এক্ষেত্রে যদি আমার এক্সপোর্ট এলসির ডেটটা আজকে তার ডেটে হয়ে থাকে, এমনকি 1 মাসের মধ্যে যদি তার শিপমেন্ট ডেট হয়, এমনকি 2 মাসের মাথায় যদি তার এক্সপায়ারি ডেট হয়, এই ধরনের এলসি অবশ্যই আমরা এক্সপোর্ট এলসি রিসিভ করব না। কারণ হচ্ছে আমার একটা এক্সপোর্ট এক্সিকিউট করতে হলে আমার র ম্যাটেরিয়ালস নিতে হবে, আমার অ্যাক্সেসরিজ নিতে হবে। সেক্ষেত্রে আমি ফরেন একটা যখন ইম্পোর্ট করব, সে একটা ইম্পোর্ট এক্সিকিউট হতে মিনিমাম 2 থেকে 2.5 মাস সময় লাগবে। সেই ফেব্রিক্স বা যখন আমি বাড়ি থেকে নিয়ে আসবো, সেই ফেব্রিক্সকে আমি জন্য আমাকে অ্যাক্সেসরিজ কালেক্ট করতে হবে। অ্যাক্সেসরিজ, ফেব্রিক সব কালেক্ট করতে করতে আমার হয়ে যাবে 3 মাস। তারপরে আমার প্রোডাকশনে যাবে 1 মাস, কমপক্ষে 1 মাস আমার লাগবে প্রোডাকশনে। তার মানে শিপমেন্ট ডেট আমার মিনিমাম 4-5 মাস হাতে রেখে আমাকে একটা এক্সপোর্ট এলসি লিড টাইম যেটাকে আমরা বলতেছি,
এই লিড টাইমটা আমাকে মেনটেন করতে হবে। আর অবশ্যই সেটাকে এক্সপায়ারি ডেটটা অবশ্যই আমাকে 7-8 মাস থাকতে হবে, না হলে কিন্তু আমার এলসি যদি এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু ইস্যুইং ব্যাংকে কোনো দায়িত্ব থাকবে না। তখন আমি ইস্যুইং ব্যাংকের বলতে পারবো না যে তুমি আমার পেমেন্ট কেন দিচ্ছ না। এলসিটাতে গ্যারান্টি হচ্ছে ইস্যুইং ব্যাংকের। যখন এক্সিটা এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু সমস্ত কন্ট্রাক্ট ইনভ্যালিড হয়ে যায়, তার মানে তার সাথে তখন আর কোনো রিলেশন নেই। অতএব আমাকে এলসিটা লাইভে থাকতেই অবশ্যই তার সাথে আমার প্রোডাকশন এক্সিকিউট করে শিপমেন্ট করতে হবে। আর শিপমেন্ট যদি আমি ওই দিন দা এক্সপায়ারি ডেটটা সেজন্য আমাকে যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এই এলসিটা রিসিভই করতে পারবো না। তারপর দেখতে হবে যে এনসিপির ক্লজগুলো মানে কোনো ক্লজ এক্সক্লুড করা হয়েছে কিনা, তারপর কোনো পেমেন্ট ক্লজ আছে কিনা, যে এরকম কিছু বলা হচ্ছে কিনা যে যদি কোনো ডিসক্রিপমেন্ট থাকে পেমেন্ট 90% কাটা যাবে, 70% কাটা যাবে, এরকম কোনো ক্লজ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর অবশ্যই দেখতে হবে যে মানে এলসিটা কি ট্রান্সফার এলসি কিনা। ট্রান্সফার এলসি থাকলে অবশ্যই এলসিটাতে ট্রান্সফার লেখা থাকবে। তারপর হচ্ছে অ্যামেন্ডমেন্টগুলো অবশ্যই খেয়াল করতে হবে। যদি আমি একটা এক্সপোর্ট এলসিটা রিসিভ করলাম কিন্তু অ্যামেন্ডমেন্ট আসছে সেটা আমি রিসিভ করলাম না, বা সেটা আমি অ্যাডভাইস করলাম না, আমার বেনিফিশিয়ারিকে জানালাম না, সেটা কিন্তু দায়িত্ব অবশ্যই থাকবে অ্যাডভাইজিং ব্যাংকের উপরে। অ্যামেন্ডমেন্ট কিন্তু যদি সে রিসিভ করে দেন সেটা জানাইতে হবে, অ্যাডভাইস যদি নাও করে সেটাও কিন্তু জানানোটা দায়িত্বের মধ্যে পড়ে। রিকোয়ার্ড ডকুমেন্ট টু বি ইজিলি প্রিপারেবল, এমনকি ডকুমেন্টগুলো যেই এলসিতে যে হারে ডকুমেন্টগুলো যাচ্ছে সেই ডকুমেন্টগুলো আমাদের পক্ষে পসিবল কিনা। সেই অনেক সময় অনেক সার্টিফিকেট চায় না, কিছু কোম্পানি ইন্সপেকশন সার্টিফিকেট বলা থাকে যে জিএস বা অমুক কোম্পানি থেকেই করতে হবে, সেটা আমার দেশে অবশ্যই সেটার এক্সেস আছে কিনা সেগুলো জেনে আমাদের করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে হচ্ছে স্যাংশন কান্ট্রি। একটা এক্সপোর্ট এলসি আমি যখন নেব সেটা অবশ্যই সেটা আমার স্যাংশন কান্ট্রি বলতে মেক্সিকো, হাইতি, তারপর ইসরায়েলের ইরাক, এসব কান্ট্রি যদি হয়ে থাকে প্রথমেই আমরা এটাকে বাদ দিয়ে দিব, কারণ আমরা কোনো স্যাংশন কান্ট্রির সাথে কিন্তু ট্রানজিশন করতে পারি না। আচ্ছা, শিপমেন্ট ডেট, রিকোয়ার্ড লিড টাইম তো বললাম। তারপর হচ্ছে আমাদের অবশ্যই ইনকো টার্ম খেয়াল করতে হবে, এফওবি বা সিএফআর, অন্য কোনো ইনকো টার্ম যদি থাকে, সিএফআই, সিআইএফ বা হচ্ছে সিআইপি বা সিআইএফ, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার ইসের পারমিশন লাগবে। আর অন্য কোনো এক্সপোর্ট আসলে আমরা অন্য কোনোটাতে করতেই পারি না। আর ডিডিপিতে এক্সপোর্ট করার জন্য আমরা করতে পারি না, সেটা আমাদের আইপিও অ্যালাউ করে নাই। আচ্ছা, তারপর হচ্ছে যে ডেসক্রিপশন অফ দ্য গুডস থাকতে হবে, বিএলএ কোনো ক্লজ থাকা যাবে না। ক্লজ বিএল যে এই বিএলের বিএল অবশ্যই টু দ্য বর্ডার অফ নেগোশিয়েটিং ব্যাংক থাকতে হবে, মানে হচ্ছে আমার কাউন্টারে বিএলের টাইটেল অফ দ্য গুডসটা অবশ্যই ব্যাংকের কাউন্টারে থাকতে হবে। কোনো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকলে ইম্পোর্টারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা আমাদের ডকুমেন্টে দেওয়া আছে কিনা, যদি দেওয়া না থাকে সেটা আবার ডিসক্রিপেন্সি হয়ে যাবে। তারপরে হচ্ছে যে ইন্সপেকশন যদি কোনো কথা অবশ্যই বলা থাকে সেক্ষেত্রে সেই কোম্পানি দিয়ে ইন্সপেকশনটা করতে হবে। কোনো চার্জের কথা বলা আছে কিনা সেটা খেয়াল করতে হবে, অথবা কোনো ডিফেক্টিভ কন্ডিশন। বড় এলসিগুলো হলে অবশ্যই আমাদেরকে ক্রেডিট রিপোর্টটা নিতে হবে। আর প্লেস অফ দ্য এক্সপায়ারি অ্যান্ড প্রেজেন্টেশন পিরিয়ড, এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে প্লেস অফ দ্য এক্সপায়ারিটা কোথায় আছে। আমি এলসিতে দেখাই দিব যে প্লেস অফ এক্সপায়ারি কোথায় থাকে। এমনকি প্রেজেন্টেশন পিরিয়ডটাও দেখতে হবে যে ওখানে আমাদের নর্মালি 15 ডেজ থাকে ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট, 21 ডেজ থাকে, কিংবা এটাকে আমরা 30 ডেজ পর্যন্তও করতে পারি। এটা মানে ইসিপির কিছু ক্লজ আছে যেটা চেঞ্জ করা যায় এলসি দিয়ে। এই হচ্ছে প্রেজেন্টেশন পিরিয়ড হচ্ছে ওয়ান অফ দেম, যেটা এলসিতে যেটা বলা থাকবে সেটা ইসিপিকে সুপারসিড করে। আর অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন আছে না নাই সেটাও দেখতে হবে। যদি বাই নেগোসিয়েশন থাকে তার মানে সেটা হচ্ছে নমিনেটেড ব্যাংক এলসিটা পারচেস মানে ডকুমেন্টটা পারচেস করতে পারবে, অ্যাডভান্স পেমেন্ট করতে পারবে। আর এলসিটা কি সাইট না ইউজেন্স সেটা আমাদেরকে দেখতে হবে, যে সাইট হইলে তো আমরা কনফার্ম যে এলসিটা পাবো, ইউজেন্স হইলে আবার কত দিনের ইউজেন্স সেটা দেখতে হবে। আর পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ অথবা না কিনা সেটাও দেখতে হবে, কারণ ট্রান্সফার যদি হয় তাহলে অবশ্যই পার্সিয়াল শিপমেন্ট কিন্তু অ্যালাউ থাকতে হয় ট্রান্সফার এলসির ক্ষেত্রে।
লিড টাইমের ক্ষেত্রে বাংলাদেশের জন্য লিড টাইম হচ্ছে মিনিমাম লিড টাইম 88 ডেজ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এলসিটা দেখাতে চাচ্ছিলাম, দেখানো তো এখানে পসিবল হচ্ছে না। যাই হোক, তাহলে আমি এলসিটাকে একটা এক্সপোর্ট এলসি আমি দেখাতে চাচ্ছিলাম। এখানে অ্যাভেলেবিলিটি যেটা আমরা বলি সেটা হচ্ছে যে একটা এলসির যেটা আমরা ওখানে বলে আসছি যে অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবল উইথ আর অ্যাভেলেবল বাই। একটা এলসি অ্যাভেলেবল উইথ হচ্ছে এনি ব্যাংক হতে পারে, মানে যে কোনো প্রেজেন্টেশনটা যে কোনো জায়গায় হতে পারে।